সংকরায়ন কি বলতো? যে প্রক্রিয়ায় সমান বা প্রায় সমান শক্তি সম্পন্ন একাধিক অরবিটাল থেকে সমসংখ্যক সম আকৃতির সমান শক্তি সম্পন্ন অরবিটাল প্রস্তুত হয়, সেই প্রক্রিয়াকে আমরা কি বলি বলতো? সংকরায়ন বলি। এখন সংকরায়ন কিন্তু বন্ধন গঠন না। এই যে সংকরায়ন হইলো, আমাদের পুরাতন 4টা অরবিটাল ছিল। এই যে দেখো, মিথেনে কার্বনে 4টা অরবিটাল ছিল, একটা 2s, আর কি একটা s, আর কি বলতো 3টা p অরবিটাল। এখন এই 4টা অরবিটাল থেকে বিক্রিয়ার শুরুতে কি হয়েছে বলতো? নতুন 4টা অরবিটাল উৎপন্ন হয়েছিল। তো এই 4টা অরবিটাল যে উৎপন্ন হয়েছে, এই উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে আমরা কি নাম দিছিলাম বলতো? সংকরায়ন নাম দিছিলাম। তো সংকরায়নের সাথে বন্ধন গঠনের কি কোনো সম্পর্ক আছে? না। সংকরায়ন জাস্ট একটা প্রসেস, যে প্রসেসে পুরানো অরবিটাল থেকে নতুন অরবিটাল উৎপন্ন হয়। এই নতুন অরবিটাল গুলা কি করে বলতো? সংকরায়িত হওয়ার পরে, এই যে সংকরিত হয়ে নতুন অরবিটাল উৎপন্ন হলো, এই নতুন অরবিটাল গুলা পরে কি করে? অধিক্রমিত হয়ে বন্ধন গঠন করে। বাট বন্ধন গঠন করা, অধিক্রমিত হয়, এগুলো কিন্তু সংকরায়ন না। সংকরায়ন কি? সংকরায়ন হচ্ছে পুরাতন অরবিটাল থেকে নতুন অরবিটাল প্রস্তুত হওয়া। তাহলে লিখে ফেলো সংকরায়নের বৈশিষ্ট্য। খাতা কলম নিছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে খাতা কলম নিলে লিখে ফেলো সংকরায়নের বৈশিষ্ট্য। লিখে ফেলো সংকরায়নের বৈশিষ্ট্য। তো লিখো সংকরায়নের বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট লিখো। তো সংকরায়নের যে বৈশিষ্ট্য লিখবো, মূলত 7টা পয়েন্ট আমরা লিখবো। এই 7টা পয়েন্টে সংকরায়ন সম্পর্কিত যাবতীয় তথ্য উল্লেখ থাকবে। ঠিক আছে? সংকরায়ন আসলে কি কি হয়, কিভাবে কি, সবকিছু আসলে কি এই বৈশিষ্ট্যগুলাতে উল্লেখ থাকবে। তো একটু মনোযোগ দিয়ে এগুলা মনে রাখা লাগবে। তাহলে লিখে ফেলো সংকরায়নের বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য লিখো, সমান বা প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহের মধ্যে সংকরায়ন ঘটে। সমান বা প্রায় সমান শক্তি সম্পন্ন, প্রায় সমশক্তি সম্পন্ন সম্পন্ন অরবিটাল সমূহ সংকরায়নে অংশগ্রহণ করে। এটা ছিল 1 নাম্বার পয়েন্ট। তো এই পয়েন্টটা দিয়ে আসলে কি বোঝায়? তো দেখো, কার্বনের ক্ষেত্রে যখন সংকরায়ন ঘটছিল, তখন কোন কোন অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করছিল বলতো? একটা হচ্ছে 2s অরবিটাল, একটা কি বলতো 2px, 2py, 2pz। এদের মধ্যে দেখো তো ভাইয়া, 2px, 2py, 2pz, এই 3টে অরবিটালই কি বলতো? 2p উপস্তরের অরবিটাল। তার মানে কি এই 3টে অরবিটালের শক্তি কিন্তু সমান। আবার দেখো তো ভাইয়া, 2s এর সাথে 2p যেগুলো অরবিটাল গুলো আছে, এগুলোর শক্তি কি সমান? অবশ্যই না, এগুলোর শক্তি কিন্তু কম বেশি। কিন্তু এই দুই ধরনের অরবিটাল, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p অরবিটাল, এই দুইটা অরবিটালের মধ্যে শক্তির পার্থক্য কি অনেক বেশি? অনেক বেশি কিন্তু না, প্রায় সমান আমরা বলতে পারি। তো এদের মধ্যেই কি ঘটছিল? এদের মধ্যেই সংকরায়নটা ঘটছিল, সংকরায়ন ঘটে নতুন অরবিটাল উৎপন্ন হয়েছিল। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে আসলে সংকরায়ন যে ঘটে, সেগুলা কি সমান শক্তি সম্পন্ন অরবিটালের মধ্যে ঘটতে পারে, অথবা কি প্রায় সমান শক্তি সম্পন্ন অরবিটালের মধ্যে ঘটে। এখন দুইটা অরবিটালের শক্তির পার্থক্য যদি হয় অনেক বেশি, মনে করো একটা অরবিটাল হচ্ছে 2s, আর একটা অরবিটাল মনে করো 5s, এই দুইটা অরবিটালের মধ্যে সংকরায়ন জীবনে ঘটবে? কখনো কিন্তু ঘটবে না। এই দুইটা অরবিটালের সংকরণের মাধ্যমে নতুন দুইটা অরবিটাল কিন্তু কখনোই উৎপন্ন হবে না। তো 1 নম্বর পয়েন্টে এসে এটাই বোঝাইছে যে আসলে ওই যে সকল অরবিটাল আসলে সংকরণে অংশগ্রহণ করে, যারা যারা একসাথে সংকরণে অংশগ্রহণ করে, ওই সকল অরবিটাল কি হয়? ওই সকল অরবিটালের শক্তি হয় সমান হয়, ইদার সমান হবে, অথবা কি হবে বলতো? প্রায় সমান হবে। অনেক বেশি শক্তির পার্থক্য থাকবে না। তাহলে 2 নম্বর পয়েন্ট লিখো, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তো 2 নম্বর পয়েন্ট লিখো। দেখো, যখন আমরা যোজনী বন্ধন মতবাদ পড়ছিলাম, তখন যে সকল অরবিটাল অধিক্রমণে অংশগ্রহণ করত, ঠিক আছে, যে সকল অরবিটাল কি করতো বলতো? অধিক্রমণে অংশগ্রহণ করত সমযোজী বন্ধন গঠন করার জন্য, সে সকল অরবিটালে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকা বাধ্যতামূলক ছিল না? বলতো, যখন আমরা যোজনী বন্ধন মতবাদ করছিলাম, তখন অধিক্রমণে কিন্তু যে অরবিটাল গুলো অংশগ্রহণ করত, ওই অরবিটালে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকা আবশ্যক ছিল। বাট সংকরণের ক্ষেত্রে এই আবশ্যকতা নাই।
যে কোনো অরবিটালই আসলে কি করতে পারবে, সংকরণে অংশগ্রহণ করতে পারবে ইন কেস অফ নাম্বার অফ ইলেকট্রন। ঠিক আছে, একটা অরবিটালে যদি ইলেকট্রন নাও থাকে সে সংকরণে অংশগ্রহণ করতে পারবে, একটা অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে তাও কি সে সংকরণে অংশগ্রহণ করতে পারবে, একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে তাও কি করতে পারবে, সে সংকরণে অংশগ্রহণ করতে পারবে। তাহলে লিখে ফেলো, অংশগ্রহণকৃত অরবিটালে ইলেকট্রনের সংখ্যা। আচ্ছা, অংশগ্রহণকৃত অরবিটালে ইলেকট্রনের সংখ্যা কয়টা হইতে পারে বলতো? ইলেকট্রনের সংখ্যা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, অথবা কি নাও থাকতে পারে, সমস্যা নেই, তারা সংকরণে অংশগ্রহণ করতে পারবে। তাহলে এক হইতে পারে, ঠিক আছে, শূন্য হইতে পারে, দুইও হইতে পারে, এটা আসলে কোনো ম্যাটার করে না। ঠিক আছে, কোন অরবিটাল সংকরণে অংশগ্রহণ করার জন্য ইলেকট্রনের কোনো কি নেই, বাধ্যবাধকতা নাই যে এই অরবিটালটাতে এতগুলা ইলেকট্রন থাকা লাগবে। ইলেকট্রন না থাকলেও সে সংকরণে অংশগ্রহণ করতে পারবে, একটা থাকলেও করতে পারবে, দুইটা থাকলেও করতে পারবে। ঠিক আছে, তাহলে 3 নম্বর পয়েন্ট লিখে ফেলো। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যতগুলা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে, ঠিক আছে, যতগুলা অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করবে, সংকরায়ন শেষে ততগুলা নতুন অরবিটাল উৎপন্ন হবে। ঠিক আছে, সংকরণে যতগুলা অরবিটাল অংশগ্রহণ করবে, সংকরায়ন শেষে যতগুলা নতুন অরবিটাল উৎপন্ন হবে, উৎপন্ন অরবিটালের সংখ্যা কি হবে, পূর্বের সংখ্যার সমান হবে। তাহলে অংশগ্রহণকৃত অরবিটালের সংখ্যা সমান হবে অংশগ্রহণকৃত অরবিটালের সংখ্যা সংখ্যা আর উৎপন্ন অরবিটাল গুলাকে বলা হয় সংকরায়িত অরবিটাল। যেহেতু পুরাতন অরবিটাল গুলা মিলিত হয়ে নতুন অরবিটাল গুলো উৎপন্ন হইতেছে, এজন্য নতুন অরবিটাল গুলাকে কি বলি আমরা, সংকরায়িত অরবিটাল বলি। তাহলে অংশগ্রহণকৃত অরবিটালের সংখ্যা কোন অরবিটালের সংখ্যার সমান হবে, সংকরায়িত সংকরায়িত অরবিটালের সংখ্যা সমান। তাহলে এটা কি ইন্ডিকেট করতেছে, এটা কি বোঝাচ্ছে, চলো দেখে নিই। তাহলে অংশগ্রহণকৃত অরবিটালের সংখ্যা সংকরিত অরবিটালের সংখ্যা সমান হবে। এখন দেখো, যখন আমরা কার্বনের মিথেন অণু গঠনে কার্বনের সংকরণ দেখছিলাম লাস্ট ক্লাসে, তখন কার্বনের কোন কোন অরবিটাল সংকরণে অংশগ্রহণ করছিল, 2s 2px 2py 2pz। এই চারটা অরবিটাল কি করছিল বলতো, সংকরণে অংশগ্রহণ করছিল। তো 2s দেখতে ছিল এরকম গোলাকৃতির, 2px ছিল এরকম, 2py ছিল এরকম, আর 2pz ছিল কি বলতো, এরকম। তো এই চারটা অরবিটাল ছিল, তারা কি করছে, সংকরণে অংশগ্রহণ করছে। এখন তারা যদি সংকরণে অংশগ্রহণ করে তাহলে কি হবে, নতুন অরবিটাল উৎপন্ন হবে, যাদেরকে আমরা সংকরিত অরবিটাল উৎপন্ন হবো। এখন ভাইয়া দেখো তো, এই যে সংকরণ করতেছে তারা, এই সংকরণে কয়টা অরবিটাল অংশগ্রহণ করতেছে, একটা, দুইটা, তিনটা, চারটা অরবিটাল অংশগ্রহণ করতেছে, তাই না? যদি এই 3 নম্বর পয়েন্ট বলতেছে, যদি চারটা অরবিটাল কি করে, সংকরণে অংশগ্রহণ করে, তাহলে যতগুলা নতুন অরবিটাল উৎপন্ন হবে, এই নতুন উৎপন্ন অরবিটাল কয়টা হবে বলতো ভাইয়া, কয়টা হবে, চারটাই হবে। ঠিক আছে, যদি চারটা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে তাহলে সংকরণের পরে কয়টা অরবিটাল উৎপন্ন হবে, চারটা অরবিটাল উৎপন্ন হবে, একটা বেশিও হবে না, একটা কি হবে না, কম হবে না। বাট পার্থক্যটা কোথায়, আগে ছিল চারটা চার রকমের অরবিটাল, বাট সংকরণের ফলে কি হইতেছে, চারটা একই রকমের অরবিটাল উৎপন্ন হইতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট। তারপরে লিখো ফোর্থ পয়েন্ট, নাম্বার 4। নাম্বার 4, সংকরায়িত অরবিটালের কাজ। দেখো ভাইয়া, এই যে অরবিটাল গুলো উৎপন্ন হইলো না সংকরণের পরে, যাদের শক্তি সমান এবং আকৃতি সমান, এই অরবিটাল গুলার কিছু স্পেসিফিক স্পেসিফিক কাজ আছে। ঠিক আছে, এরা এই কাজগুলাই করে, এছাড়া অন্য কাজ করে না। তাহলে কি কি কাজ করে চলো দেখে ফেলি। তাহলে সংকরায়িত অরবিটালের কাজ, সংকরায়িত অরবিটালের কাজ মানে যে সকল অরবিটাল সংকরণের ফলে উৎপন্ন হয়, তাদের স্পেসিফিক কিছু কাজ আছে। 1 নাম্বার কাজ যেটা করে ভাইয়া, তারা সিগমা বন্ধন গঠন করে। কি করে, সিগমা বন্ধন গঠন করে। তো সিগমা বন্ধন কি সেটা তোমরা সবাই জানো, দুইটা অরবিটাল মুখোমুখি অতিক্রমণের ফলে যে বন্ধনটা গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলা হয়। তো এই নিয়ে আমি গত গত ক্লাসে ব্যাপক গেঁচাইছি, তো আশা করি সবাই পারো। তাহলে সংকরিত অরবিটালের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিগমা বন্ধন গঠন করা, 1 নাম্বারটা কি বলতো, সিগমা বন্ধন গঠন করা। তো সংকরিত অরবিটাল সবসময় কি করে, সিগমা বন্ধন গঠন করে। এছাড়া আরো একটা কাজ করে, সে আসলে যদি কোনো একটা পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তাহলে ওই মুক্ত জোড় ইলেকট্রনকে ধারণ করে কে, সংকরায়িত অরবিটাল। তাহলে সংকরিত অরবিটালের আরেকটা কাজ হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রনকে ধারণ করা, মুক্ত জোড়
ইলেকট্রন ধারণ করা। তো মুক্তজোড় ইলেকট্রন কি, এটাও তোমরা জানো, কোন একটা পরমাণুতে যে জোড়া ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না বা করে নাই আর কি, এমনি মুক্ত অবস্থায় রয়ে গেছে, সেই জোড়া ইলেকট্রনকে আমরা কি বলি, মুক্তজোড় ইলেকট্রন বলি বা লোন পেয়ার ইলেকট্রন বলি। তাহলে মুক্তজোড় ইলেকট্রন ধারণ করা। তো এই যে ভাই সংকরিত অরবিটাল যারা আছে, এরা কি কখনো পাই বন্ধন গঠন করে বা পাশাপাশি অধিক্রমিত হয়? কখনো হয় না। এই জিনিসটা মাথায় রাখবা, সংকরিত অরবিটালের কাজ দুইটা, একটা সিগমা বন্ধন গঠন করা, আরেকটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রনকে ধারণ করা। তারা কখনো কি করে না, তারা কখনো পাই বন্ধন গঠন করে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে 5 নাম্বার পয়েন্ট লিখো। 5 নাম্বার পয়েন্ট, সংকরায়নের নামকরণ। মনে করো তুমি একটা পরমাণুতে একটা সংকরায়ন ঘটলো, ওই সংকরায়নের নামকরণ কিভাবে করি? তাহলে লিখো সংকরণের নামকরণ। সংকরায়নের নামকরণ, নামকরণ ক্রমানুসারে, ক্রমানুসারে, ক্রমানুসারে অংশগ্রহণকৃত, অংশগ্রহণকৃত সংকরায়নের নামকরণ ক্রমানুসারে অংশগ্রহণকৃত অরবিটালের নাম অনুসারে হয়। অরবিটালের নাম অনুসারে হয় বা নামানুসারে হয়। তো এই জিনিসটা আসলে কি মেন করে, চলো দেখে আসি। দেখো সেম কার্বনে কে কে, কার্বনের যে সংকরণটা ঘটছিল মিথেন গঠনে, তখন কি হয়েছিল, 2s 2px 2py 2pz অরবিটাল হচ্ছে অংশগ্রহণ করছিল। তো প্রথমে কে করছিল 2s, তারপরে কে 2px 2py, এভাবে ক্রমানুসারে করছিল। এখন দেখো তো এই সংকরায়নে কয়টা s অরবিটাল অংশগ্রহণ করছে, একটা s অরবিটাল। ঠিক আছে। কয়টা p অরবিটাল অংশগ্রহণ করছে, তিনটা p অরবিটাল। যেহেতু একটা s অরবিটাল অংশগ্রহণ করছে, এই জন্য s এর উপরে আমরা 1 দিব। যেহেতু তিনটে p অরবিটাল অংশগ্রহণ করছে, এই জন্য কি দিব, আমরা p এর উপরে 3টা দিব। এবং এই এস আর পি বসাবো কিভাবে, ক্রমানুসারে। দেখো আগে এস আসে, এজন্য আমরা আগে এস বসাইছি, পরে পি আসছে এজন্য আমরা পরে পি বসাইছি। তাহলে এই পাওয়ার 1 দেওয়ার কোনো দরকার নাই। এজন্য এই যে সংকরণটা ঘটছিল কার্বনে, এই সংকরণের নাম কি হবে বলতো, sp3 সংকরায়ন। তাহলে কোন একটা নামে সংকরণের নাম আমরা কিভাবে দিই, ক্রমানুসারে অংশগ্রহণকৃত অরবিটালের নাম অনুসারে হয়। যেমন কার্বনের ক্ষেত্রে যখন মিথেন অণু গঠন হয়, তখন একটা এস আর 3টা পি অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে, এজন্য ওই ধরনের সংকরণের নাম আমরা কি দিছিলাম, sp3 দিছিলাম। এবং তোমার সিকোয়েন্স মেনটেন করা লাগবে। দেখো আগে এস আসছে তাই আমরা আগে এস বসাইছি, পরে পি আসছে তাই আমরা কি বসাইছি, পরে পি বসাইছি। তাহলে সংকরণের নাম আসলে এভাবে করা হয়, কিভাবে, ক্রমানুসারে অরবিটালের নাম অনুসারে। বুঝতে পারছো এটা? হ্যাঁ ভাইয়া। ওই এ, ওই সংগঠিত অরবিটালের কাজ যে বললাম, ওইখানে পাই বন্ধন গঠন করা কাজ না কি এর জন্য? আচ্ছা, তোমাকে যখন অরবিটাল পড়াইছিলাম, তখন একটা কথা বলছিলাম যে আসলে অরবিটালের কাজ কি বলতো। অরবিটালের মুখ্য কাজ হচ্ছে অধিক্রমণ করা, মানে সমযোজী বন্ধন গঠন করা বা ইলেকট্রন শেয়ার করা, তাই না? জি ভাই। ইলেকট্রন শেয়ার করা, তাই তো। এখন ইলেকট্রন শেয়ার করবে কোন দিকে বলতো, যেদিকে কি, যেদিকে ইলেকট্রনের ঘনত্ব বেশি। এখন দেখো তো সংকরিত অরবিটালের পি অরবিটালের কোন সাইডে ইলেকট্রনের ঘনত্ব বেশি, আগার দিকে, তাই না? একইভাবে সংকরিত জি ভাই। অরবিটালের ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে এই আগার দিকে। এই জন্য সে কি চায়, সবসময় এই আগাটা শেয়ার করতে। এখন সে যদি আগাটা শেয়ার করে, অটোমেটিকলি কি হয়ে যায়, মুখোমুখি অতিক্রমণ হয়ে যায়। যতক্ষণ না কেউ তাকে বাধ্য করে, পরে দেখা যায় যে তাকে আসলে বাধ্য করা যায় না। কারণ তার কি নাই, কোনো অ্যাক্সেস নেই। ঠিক আছে, তার কোনো অ্যাক্সেস নেই যে অনেকগুলা এক্স অ্যাক্সিস বরাবরই থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবরই থাকবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এই জন্য না ভাই, আমার কথা হলো এখানে তো আলাদা আলাদা করে চারটায় আলাদা কোনো হইয়া নতুন চারটা অরবিটাল হইতেছে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, বাট হ্যাঁ ঠিক আছে, বাট এইটা বাধ্য হয় না। এইটাকে কেন এটাকে কেন আমরা সিগমা বলতেছি? কোনটাকে সীমা বলতেছি? এই চারটাকে কেন সিগমা বন্ধন বলতেছি আমরা? ওইখানে কারণ তো তারা আপনার সব। চারটাই মুখোমুখি অতিক্রমণ করে বাবা, চারটাই মুখোমুখি ও, অতিক্রমণ করে ঠিক তারা। আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। তারা কখনো পায় বন্ধন মানে ওই এই যে এভাবে করবে, এই পাশাপাশি অতিক্রমণ তারা কখনো করে না। জিনিসটা দেখো তো, এই দুইটা অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করছে, ঠিক আছে, কোনো জি ভাই, কারণ নাই, রিজন নাই, এটা পসিবল। বুঝতে পারছি ভাই। বুঝতে পারলে? আচ্ছা দেখো, তাহলে 6 নাম্বার পয়েন্ট লিখো, সংকরায়িত অরবিটালের আকৃতি। যে অরবিটাল গুলো উৎপন্ন হয়েছে ওগুলোর আকৃতি হচ্ছে কি বলতো, একটা বিধিবদ্ধ নিয়ম অনুসারে বলে দেওয়া আছে যে এটার আকৃতি সবসময় এরকমই হবে। কেন বলে দেওয়া আছে, ওই বিক্রিয়াগুলা, ওই বন্ধন গুলাকে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানীরা এটা ধরে নিছে যে সংকরণের ফলে যে অরবিটাল গুলো উৎপন্ন হয় তাদের আকৃতি হবে কি, ফিক্সড, এবং আকৃতিটা হবে এরকম। তাহলে লিখে ফেললো সংকরায়িত অরবিটালের আকৃতি। এই জিনিসগুলা ভাইয়া বইতে গোছানো নাই, তো ট্রাই করবা সুন্দরভাবে নোট করতে। সংকরায়িত অরবিটালের আকৃতি।
ঠিক আছে, আকৃতিটা কি হবে, যে কোনো সংকরিত অরবিটাল, যে কোনো অরবিটালের মাধ্যমে সংকরায়নটা ঘটুক, যারা যারা অংশগ্রহণ করুক না কেন, সংকরায়িত অরবিটালের আকৃতি বা উৎপন্ন অরবিটাল যেটা, সেটার আকৃতি অলওয়েজ এরকম হবে, একটা বড় ডাম্বেল, একটা কি পিচ্চি ডাম্বেল। সংকরিত অরবিটালের আকৃতি কি হবে, অলওয়েজ এরকম হবে। ঠিক আছে, এবং তোমাদের বইতে যে নিচের পিচ্চি ডাম্বেলটা আছে, এটা কি, এটা ছোট হইতে হইতে আসলে উঠে গেছে, এরকম দেওয়া হয়। ঠিক আছে, বাট অ্যাকচুয়াল আকার হবে এটা। ঠিক আছে, অ্যাকচুয়াল আকার হবে কি এইটা, একটা বড় ডাম্বেল, একটা কি ছোট ডাম্বেল। তাহলে যে কোনো ধরনের সংকরায়ন ঘটুক, যাই ঘটুক না কেন, উৎপন্ন অরবিটালের আকৃতি অলওয়েজ কিরকম হবে, এই যে একটা বড় ডাম্বেল, একটা ছোট ডাম্বেল। ঠিক আছে, তাহলে সংকরায়িত অরবিটালের আকৃতি সবসময় এরকমই হয়। তাহলে 7 নাম্বার পয়েন্টটা লিখো। দেখো, সংকরায়িত যে অরবিটাল গুলো আছে, এগুলো তো কি একটা পরমাণুরই অংশ, যে পরমাণুতে আসলে সংকরায়নটা করছে। তাহলে এই অরবিটাল গুলা কি করবে, ওই পরমাণুতে অবস্থান করবে। তো অবস্থান করার সময় একটা ঘটনা ঘটবে, কি ঘটবে, তারা এমন ভাবে অবস্থান করবে যেন প্রত্যেকটা সংকরায়িত অরবিটালের মধ্যে বিকর্ষণ বল সর্বনিম্ন হয়, বা তারা কি থাকে, সর্বোচ্চ দূরে দূরে থাকে। এগুলা যখন আমরা সংকরায়নের উদাহরণ দেখবো, প্রকারভেদ দেখবো, তখন আরো ভালো বুঝতে পারবো। তাহলে সংকরায়িত অরবিটাল সমূহ পরমাণুতে এমন ভাবে অবস্থান করবে করবে যেন তাদের মধ্যে বিকর্ষণ বল সর্বনিম্ন হয়। তাদের মধ্যে বিকর্ষণ বল সর্বনিম্ন হয়। সর্বনিম্ন হয়। এখন দেখো, অরবিটাল কিন্তু আসলে ইলেকট্রন মেঘ ভিন্ন কিন্তু কিছু না। মনে করো একটা সংকরায়নে একটা এস অরবিটাল আর একটা হচ্ছে পি অরবিটাল অংশগ্রহণ করলো। ঠিক আছে, একটা এস অরবিটাল আর কি বলতো, একটা পি অরবিটাল অংশগ্রহণ করলো। সংকরণের ফলে কি হবে, দুইটা নতুন অরবিটাল উৎপন্ন হবে, যাদের আকৃতি কি হবে বলতো, সেম হবে। এই আকৃতির একটা হবে, এই আকৃতির কি হবে, সেম হবে, এবং দুইটার আকৃতি, আকার, শক্তি সব কিন্তু সেম হবে। এখন এটা কি বলতো, এটা একটা পরমাণুর অংশ না, এটা কি একটা পরমাণুর অংশ। মনে করো এস এবং পি অরবিটাল যে সংকরণে অংশগ্রহণ করলো, সেটা এ নামক একটা পরমাণুর দুইটা অরবিটাল। তো বন্ধন গঠনের পূর্বে এই অরবিটাল গুলো সংকরণ করে নতুন দুইটা অরবিটাল উৎপন্ন করছে। এখন এই দুইটা অরবিটালও কার, এ পরমাণুর। ঠিক আছে, এই পরমাণুতে এই দুইটা অরবিটালের অবস্থান করা লাগবে, তাহলে তারা এমন ভাবে অবস্থান করবে যাতে এই অরবিটাল আর এই অরবিটালের মধ্যে কি হয়, বিকর্ষণ বলটা সর্বনিম্ন হয়। এখন বিকর্ষণ বল কখন সর্বনিম্ন হবে, যখন তারা সর্বোচ্চ দূরে থাকবে। এখন এই জন্য তারা কি করবে জানো, তারা হচ্ছে একটা এর এ মাথায় থাকবে, আরেকটা কি করবে, আরেকটা এর এই মাথায় থাকবে। এজন্য কি করবে তারা, মানে দূরে দূরে থাকবে, যাতে কি তাদের মধ্যে বিকর্ষণ বলটা সর্বনিম্ন হয়। তো এইভাবে যদি আরো আসে, তাহলে তারা নিজের মধ্যে ত্রিমাত্রিক অরিয়েন্টেশনটা এমন ভাবে করে নিবে যাতে কি থাকে, একটা আরেকটা থেকে সর্বোচ্চ দূরে দূরে থাকে, এবং বিকর্ষণ বলটা কি হয়, সর্বনিম্ন হয়। ঠিক আছে, তো এই 7টা পয়েন্ট দিয়ে আমরা কি করে ফেলতে পারি বলতো, এই 7টা পয়েন্ট দিয়ে আমরা টোটাল যে সংকরায়ন, এই সংকরায়ন যে জিনিসটাকে ব্যাখ্যা করে ফেলতে পারি। ঠিক আছে, এটা 7টা পয়েন্ট দিয়ে। তাহলে এই 7টা পয়েন্ট লিখছো তোমরা খাতায় সবাই? লিখছি ভাইয়া। বিজয় লিখছো? বিজয়, জি ভাইয়া লিখছি। ভিডিও অন করে খাতা দেখাও এখনই। আচ্ছা, তাহলে লিখো সংকরায়নের প্রকারভেদ। দেখো, সংকরায়নের সুনির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই। অনেকে মনে করে সংকরায়ন নাকি 3 প্রকার 4 প্রকার, হাবিজাবি। এরকম কোনো কথা আসলে নাই। সংকরায়নের অনেক প্রকার আছে। ঠিক আছে, অনেক ধরনের সংকরায়ন থাকতে পারে। তাহলে সংকরায়নের প্রকারভেদ হাজার হাজার লাখ লাখ প্রজাতির সংকরায়ন থাকতে পারে, যদিও কথাটা সত্য না, মানে অনেক থাকতে পারে। ঠিক আছে, অনেক টাইপের সংকরায়ন থাকতে পারে। তো আহ আমরা কি করব, এখন অনেকগুলা টাইপের সংকরায়ন কি করব, ব্যাখ্যা করার ট্রাই করব। তো এই জিনিসগুলো তোমরা পাবো হচ্ছে গুহ স্যারের বইতে। কোথায় পাবা বলো তো, গুহ স্যারের বইতে। আচ্ছা, তাহলে গুহ স্যারের বইতে হচ্ছে এই জিনিসপত্রগুলা পাবা। আচ্ছা, তো প্রথমে যে প্রকারভেদটা, যে সংকরায়নের প্রকার নিয়ে আমরা আলোচনা করব, সেটাকে বলা হয় এসপি সংকরায়ন। কি বলা হয় বলতো, এসপি সংকরায়ন। এখন এসপি সংকরায়ন নাম দেখেই বুঝতেছো ভাইয়া, এই ধরনের সংকরায়নে আসলে একটা এস অরবিটাল আর একটা কি
পি অরবিটাল অংশগ্রহণ করে। তো উদাহরণ হিসেবে আমরা নিলাম বেরিলিয়াম ক্লোরাইড। তোমরা জানো বেরিলিয়াম ক্লোরাইড একটা সমযোজী যৌগ, যদিও বেরিলিয়াম হচ্ছে কি মৃৎক্ষার ধাতু, তাই না? এবং ক্লোরাইড হচ্ছে কি অধাতু, তারপরে বেরিলিয়াম ক্লোরাইড কি একটা সমযোজী যৌগ। এই জিনিসটা জানো, যখন আমরা এস ব্লক মৌল পড়তেছিলাম 2 নাম্বার, তখন বলছিলাম না বেরিলিয়াম ক্লোরাইড কি একটা সমযোজী যৌগ। তো কেন সমযোজী যৌগ এটা ব্যাখ্যা করার জন্য আমাদের জানা লাগবে ফাজানের নীতি, যেটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসের পরের ক্লাসে আসবে। ঠিক আছে, মানে আগামী শুক্রবারের ক্লাসে আমরা এই ফাজানের নীতি পড়তে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা কি করব, বেরিলিয়াম ক্লোরাইডে বেরিলিয়ামে যে sp সংকরায়ন ঘটে এই জিনিসটা ব্যাখ্যা করব। ঠিক আছে, এবং বেরিলিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয় প্রথমে আমরা সংকরায়ন ব্যাখ্যা করব। সংকরায়ন ব্যাখ্যা করার পরে আমরা দেখব যে আসলে কি সংকরায়নের পরে, ওই সংকরায়নের পরে বেরিলিয়াম ক্লোরাইড আসলে কিভাবে উৎপন্ন হচ্ছে। তাহলে এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো আমরা জানি বেরিলিয়ামের ইলেকট্রন আছে কয়টা, 4টা। ইলেকট্রন বিন্যাস যদি করি, ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম 1s2 2s2, দুই সেকেন্ড অরবিটালে তো আরো অনেক সেকেন্ড উপস্তরে 2 নাম্বার শক্তি স্তরে তো আরো অরবিটাল আছে। কে কে আছে? 2px আছে, 2py আছে, 2pz ও আছে। এখন তুমি যদি বেরিলিয়ামকে উত্তেজিত করো, জানো বন্ধন গঠনের পূর্বে সবাই উত্তেজিত অবস্থায় থাকে, নইলে কিন্তু আসলে বন্ধন গঠন করে না, তাই না? উত্তেজিত না হলে কিন্তু বন্ধন গঠন করে না। তো উত্তেজিত অবস্থায় কি হবে, 2s থেকে 2s এর যে 2টা ইলেকট্রন ছিল একটা কোথায় চলে যাবে, একটা কিন্তু 2px এ চলে যাবে। তো 2s এ 2টা ছিল, একটা 2s এ আছে, আরেকটা 2px এ চলে গেছে। এবং 2py আর 2pz কি বলো তো ভাইয়া, ফাঁকা অরবিটাল, তাহলে এদের কোনো দরকার নেই। এখন দেখো 2s আর 2px অরবিটাল কি বন্ধন উপযোগী, তারা বন্ধন গঠন করতে পারবে সমযোজী। তো 2s এর আকৃতি দেখতে কেমন বলতো, এই যে গোলক আকৃতির। 2px এর আকৃতি দেখতে কেমন, এরকম। এখন বলতো এই দুইটা কি বলতো, এই দুইটা অরবিটাল হচ্ছে সমযোজী বন্ধন উপযোগী। এখন সমযোজী বন্ধনের আগে কি ঘটবে, সব সময় সংকরায়ন ঘটবে। তাহলে এই যে 2s আর 2px এর মধ্যে কি ঘটবে, সংকরায়ন ঘটবে। সংকরায়ন ঘটলে কি ঘটবে, বলছিলাম আলু ভর্তার মতো, দুইটা আসলে কি হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে দুইটা নতুন অরবিটাল উৎপন্ন হবে। এই যে একটা নতুন অরবিটাল, এই যে কি বলতো ভাইয়া আরেকটা নতুন অরবিটাল। এই দুইটা অরবিটালের নাম বইতে দেওয়া আছে ψ1 ψ2। ঠিক আছে, ধরতে পারো একটা ψ1 একটা ψ2 অরবিটাল, তাহলে দুইটা নতুন অরবিটাল উৎপন্ন হইলো। এখন দেখো ভাইয়া, এই যে পুরাতন দুইটা অরবিটাল ছিল 2s আর 2px, তারা অধিক্রমণের পূর্বে বা সমযোজী বন্ধন গঠনের পূর্বে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে দুইটা সমান অরবিটাল, সমান শক্তি সম্পন্ন অরবিটাল উৎপন্ন হয়েছে না? এই যে দুইটা সমান শক্তি সম্পন্ন অরবিটাল উৎপন্ন হয়েছে, এই সমান শক্তি সম্পন্ন অরবিটাল বা সমান আকৃতি সম্পন্ন অরবিটাল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, সংকরায়ন বলছি। তাহলে আমাদের সংকরায়ন কি এই জায়গাতেই শেষ না, এই জায়গাতেই শেষ না সংকরায়ন? হ্যালো, জি ভাইয়া। বুঝতেছো? আমাদের জি ভাইয়া। সংকরায়ন কিন্তু এই জায়গাতেই শেষ। সংকরায়নের পার্ট কিন্তু এতটুকুই। কি ছিল, প্রথমে পুরাতন দুইটা অরবিটাল ছিল, তারা মিলিত হয়ে কি করছে, দুইটা নতুন অরবিটাল উৎপন্ন হয়েছে, যাদের কি প্রত্যেকের আকৃতি সমান এবং প্রত্যেকের শক্তি সমান। এই জিনিসটাকেই কি বলা হয়, এই জিনিসটাকেই কিন্তু সংকরায়ন বলা হয়। আচ্ছা, এখন দেখো তো এই সংকরায়নে কি কি অরবিটাল অংশগ্রহণ করছে, 2s আর 2px। তার মানে কি, একটা s আরেকটা কি বলতো ভাই, একটা p, এবং পাওয়ার কি আমরা 3 না। তাহলে যেহেতু একটা এস আর একটা পি অরবিটাল এই সংকরায়নে অংশগ্রহণ করে, এই ধরনের সংকরায়নকে আমরা কি নাম দিব, এই যে sp সংকরায়ন দিব। এবং এই সংকরায়নের ফলে যে অরবিটালটা উৎপন্ন হয়, এই অরবিটাল গুলোর নাম আমরা দিব sp সংকরায়িত অরবিটাল। কি নাম দিব, sp সংকরায়িত অরবিটাল, যেটাকে তুমি ψ1 ψ2 রাখতে পারো, সমস্যা নেই, বাট ভালো হচ্ছে sp সংকরায়িত অরবিটাল রাখা। কেমন? তাহলে যে অরবিটাল গুলা উৎপন্ন হয়েছে এগুলাকে আমরা কি বলবো, sp সংকরায়িত অরবিটাল বলবো। এখন বলো তো এই অরবিটাল গুলো আসলে কার অরবিটাল, বেরিলিয়ামের না? বেরিলিয়ামের। কিন্তু আরো একটা জিনিস দেখো ভাইয়া, 2s আর 2px থেকে কি হয়েছে, নতুন দুইটা অরবিটাল উৎপন্ন হয়েছে। এখন নতুন দুইটা অরবিটাল উৎপন্ন হওয়ার পরে 2s আর 2px এর কি কোনো অস্তিত্ব আছে, অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে গেছে। ঠিক আছে, আর কিন্তু অস্তিত্ব নেই, কারণ তারা মিলিত হয়ে কিন্তু দুইটা নতুন অরবিটাল উৎপন্ন করে ফেলছে অলরেডি। ঠিক আছে, এখন কিন্তু আর পুরাতন অরবিটালের কোনো কাজ নাই। এখন দেখো তো নতুন দুইটা অরবিটাল কোথায় আছে, বেরিলিয়ামে আছে। তাহলে বেরিলিয়ামে দুইটা এমন ভাবে অবস্থান করবে যেন কি তাদের মধ্যে বিকর্ষণ বল সর্বাধিক হয়, মানে সবচেয়ে কম হয়, বিকর্ষণ বল সর্বনিম্ন। এই জন্য তারা কি করবে, দূরে দূরে অবস্থান করবে। তাহলে একটা যদি এই মাথায় অবস্থান করে, আরেকটা কোন মাথায় অবস্থান করবে, এই মাথায় অবস্থান করবে। তাহলে দুইটা সংকরিত অরবিটাল পেয়ে গেলাম এবার। এখন বলো তো আমরা বেরিলিয়ামের কি সংকরায়ন দেখে ফেলছি। এখন এই যে সংকরায়নটা ঘটলো, সংকরায়নের ফলে নতুন অরবিটাল দুইটা উৎপন্ন হইলো, এটার উদ্দেশ্য কি, সমযোজী বন্ধন গঠন করা। এখন বেরিলিয়াম কার সাথে সমযোজী বন্ধন গঠন করবে বলতো, ক্লোরিনের সাথে না? ক্লোরিনের সাথে না? জি ভাইয়া।
এখন সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়? অরবিটালের অধিক্রমণের মাধ্যমে। শোনো, আমাদের সংকরায়ন কিন্তু এই জায়গায় শেষ। এবার আমরা দেখতেছি বেরিলিয়াম ক্লোরাইড যৌগটা কিভাবে উৎপন্ন হয়, এটা ঠিক আছে। আমাদের সংকরায়ন কিন্তু এখানেই শেষ। এবার আমরা দেখতেছি বেরিলিয়াম ক্লোরাইড যৌগটা কিভাবে উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে ক্লোরিনের কোন অরবিটাল গুলা অধিক্রমণে অংশগ্রহণ করবে বা সংকরায়নে অংশগ্রহণ করতে আসবে বলতো? আমরা যদি দেখি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, ক্লোরিন হচ্ছে 17। ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 1s2 2s2 2p6 3s2 3p x 3py 3pz। এই ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা সবাই জানো আমি আশা করি, তোমরা যেহেতু গুণগত রসায়ন পড়ছো। যদি না জানো ভাইয়া, খুব ভালো রকমের সমস্যা আছে তোমাদের, একদম বেসিকই সমস্যা, তোমাদের আবার গুণগত রসায়ন করা লাগবে মাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে না? বলো তো কোন অরবিটালে একটা ইলেকট্রন আছে? 3pz। তাহলে সমযোজী বন্ধন উপযোগী অরবিটাল কোনটা আছে? 3pz। তাহলে বলো তো কোন ক্লোরিনের কোন অরবিটালটা বন্ধন গঠন করতে আসবে? অবশ্যই 3pz অরবিটাল, যেটা এটা কিন্তু বন্ধন গঠন করতে আসবে। তো এটা কি করবে? সংকরায়িত অরবিটালের সাথে কি করবে? মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে একটা বন্ধন গঠন করবে। এই যে দেখো, ক্লোরিনের 3pz আর বেরিলিয়ামের কি বলতো sp সংকরায়িত অরবিটাল কি করছে? মুখোমুখি অধিক্রমণ করে একটা বন্ধন গঠন করছে। দেখো, আরো একটা ক্লোরিন থেকে কি আসবে? আরো একটা 3pz আসবে, আইসা কি করবে? আরো একটা অধিক্রমণের মাধ্যমে আরো একটা সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে দেখো, এখানে একটা সমযোজী বন্ধন গঠন হইতেছে, এখানে একটা সমযোজী বন্ধন গঠন হইতেছে। এখন দেখো তো সংকরায়িত অরবিটাল গুলা কার? এগুলো হচ্ছে বেরিলিয়ামের। আর এই অরবিটাল গুলা কার? এগুলো হচ্ছে ক্লোরিনের। এবং তাদের অধিক্রমণের মাধ্যমে বেরিলিয়াম এবং ক্লোরিনের মধ্যে কি হয়েছে? কিছু বন্ধন তৈরি হয়েছে, এবং বন্ধন তৈরি করার মাধ্যমে কি হয়েছে বলতো? বেরিলিয়াম ক্লোরাইডের বেরিলিয়াম ক্লোরাইড নামে কি হয়েছে বলতো? একটা যৌগ উৎপন্ন হয়েছে, তাই না? তাহলে মূলত এভাবেই কি হয়? এভাবে বেরিলিয়াম ক্লোরাইড যে যৌগটা, এই যৌগটা গঠন হয়। এখন দেখো তো ভাইয়া একটা দাঁড়াও আসতেছি। দেখো তো ভাইয়া, এখানে একটা বন্ধন গঠন হয়েছে বেরিলিয়াম ক্লোরাইডের, আর এখানে কি একটা বন্ধন গঠন হয়েছে বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে দুইটা বন্ধনের মধ্যবর্তী কোণ কত বলতো? কত? 180। 180 ডিগ্রি। 80°। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডে এটাকে এভাবে প্রকাশ করা হয়, ক্লোরিন বেরিলিয়াম ক্লোরিন, এই বন্ধন কোণ কত বলতো? 180°। এই জিনিসটাকে এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। বেরিলিয়াম ক্লোরাইডে ক্লোরিন বেরিলিয়াম ক্লোরিন, এই বন্ধন কোণটা কত? 180°। এবং এটার আকৃতি কি, কোন ধরনের আকৃতির বলতো? সরল রৈখিক। তাহলে sp সংকরণের ফলে যে যৌগটা উৎপন্ন হয় সেটার আকৃতি হয় কোন রকম? সরল রৈখিক। এবং বন্ধন কোণ কত হয়? বন্ধন কোণ হয় 180°। আচ্ছা, এখানে কিন্তু ক্লোরিনেরও সংকরায়ন ঘটছে, বাট বইতে ক্লোরিনের সংকরায়ন যেটা সেটা দেখানো হয় নাই, এজন্য আমি এখানেও দেখাইনি, ঠিক আছে। বাট প্রত্যেকটা পরমাণুই কিন্তু প্রথমে সংকরায়িত হয়, তারপরে বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তো সংকরায়নের সাথে বন্ধন গঠন এই জিনিসটা কখনো মিক্স করবে না ভাইয়া। সংকরায়ন কিন্তু এখানেই শেষ। এই পুরাতন অরবিটাল থেকে নতুন অরবিটাল উৎপন্ন হইলেই কি সংকরায়ন শেষ। বাকি যে জিনিসগুলো এগুলা কি? সমযোজী বন্ধন গঠন। সংকরায়ন এক জিনিস, সমযোজী বন্ধন গঠন এক জিনিস। এই দুইটাকে কি করবো না, কখনো মিলাই ফেলবো না, দুইটা আলাদা জিনিস ভাইয়া, ঠিক আছে, দুইটা আলাদা জিনিস। আচ্ছা, তাহলে বেরিলিয়াম ক্লোরাইড কি যৌগটা হচ্ছে সরল রৈখিক, এবং এতে বন্ধন কোণ কত হয়? 180° হয়, ঠিক আছে। এখন দেখো, তোমাদের আরো একটা কমন কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া বেরিলিয়াম ক্লোরাইডে যে বেরিলিয়ামে sp সংকরায়নই ঘটে, এটা আমরা বুঝবো কিভাবে? ভাই, এটা বুঝার অনেকগুলা ওয়ে আছে, এগুলা নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করবো। এখনই দরকার নেই লেখালেখি করার, আমরা আস্তে আস্তে কি করবো, এগুলা নিয়ে আলোচনা করব। যে কোনো একটা নির্দিষ্ট পরমাণুতে কোন ধরনের সংকরায়ন আছে, এটা আমরা কিভাবে বের করবো। এটা বের করার জন্য দুইটা প্রসেস আছে, দুইটা প্রসেস আমি শিখাবো তোমাদেরকে, সমস্যা নেই। তাহলে sp সংকরায়ন দেখলাম, চলো আমরা sp2 সংকরায়নের একটা উদাহরণ দেখি। লিখে ফেলো sp2 সংকরায়ন। এবং এটার উদাহরণ তোমাকে দিলাম বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড, এটাতে যে sp2 সংকরায়ন এই জিনিসটা ব্যাখ্যা করবা, বা sp মানে sp2 সংকরায়নের মাধ্যমে বোরন ট্রাইফ্লোরাইড যৌগটা কিভাবে উৎপন্ন হয় এই জিনিসটা তোমাদের ব্যাখ্যা করা লাগবে, কেমন? এই জিনিসটা তোমাদের ব্যাখ্যা করা লাগবে। তাহলে চলো ব্যাখ্যা করে ফেলি। তাহলে এটাতে কেন্দ্রীয় পরমাণুকে বোরন। তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, বোরনের হয় 5। ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2 2s2, তারপরে কি আছে? 2px আছে, 2py আছে, 2p কি আছে? z আছে। তাহলে 2px
1, তারপরে 0 0 এরকম। এখন তুমি যদি বোরনকে উত্তেজিত করো তাহলে কি হবে বলো তো, 2s2 থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে, 2p y এ চলে যাবে। তাহলে গেল। এখন দেখো তো এটাতে সংকরায়ন কোন ধরনের, sp2 সংকরায়ন। তার মানে কি বলতো ভাইয়া, যেহেতু sp2 সংকরায়ন বলাই আছে, তাহলে এই সংকরায়নে একটা s আর দুইটা p করবে, অংশগ্রহণ করবে, তাই না? যেহেতু বলেই দেওয়া আছে এটা হচ্ছে sp2 সংকরায়ন, তাহলে কি হবে, একটা s আর কি দুইটা p এই সংকরায়নে অংশগ্রহণ করবে, অন্য কোনো অরবিটাল কিন্তু অংশগ্রহণ করবে না। আচ্ছা দেখো, তাহলে 2s অরবিটাল দেখতে কেমন, গোলক আকৃতি। 2px অরবিটাল দেখতে কেমন বলতো, এই ডাম্বেল আকৃতির, যেটা কি x অক্ষ বরাবর থাকে। 2py অরবিটাল এটা দেখতে কেমন বলতো, ডাম্বেল আকৃতির, যেটা কি y অক্ষ বরাবর থাকবে। এই তিনটা অরবিটাল কি করবে বলতো, সংকরণে অংশগ্রহণ করবে, তাই না? এই তিনটা অরবিটাল কি করবে, সংকরণে অংশগ্রহণ করবে। অংশগ্রহণের পরে কয়টা নতুন অরবিটাল উৎপন্ন করবে এটা বলতো, কয়টা নতুন অরবিটাল উৎপন্ন করবে? তিনটাই ভাইয়া। তিনটাই। যতগুলো অংশগ্রহণ করে ততগুলাই কিন্তু উৎপন্ন হয়, ঠিক আছে? যতগুলো অংশগ্রহণ করে ততগুলাই কিন্তু উৎপন্ন হয়। তাহলে তিনটা নতুন অরবিটাল উৎপন্ন করবে, যাদের প্রত্যেকটার আকৃতি এবং কি বলতো শক্তি সমান হবে। তাহলে উৎপন্ন করে ফেলো তিনটা নতুন অরবিটাল। এই হচ্ছে আমাদের একটা নতুন অরবিটাল, এই হচ্ছে কি আরেকটা নতুন অরবিটাল, এই হচ্ছে কি আমাদের আরেকটা নতুন অরবিটাল। তো দেখো এই তিনটার আকৃতি কি হবে, সমান হবে, এবং কি তিনটার তিনটার শক্তিও কি হবে, সমান হবে। তো এই তিনটার নাম তুমি দিয়ে দাও, ψ1 ψ2 ψ3, এইভাবে বইতে দিছে, দেয়া লাগে না। এবং এগুলাকে তুমি অন্য নামেও ডাকতে পারো, কি নামে ডাকতে পারো বলো তো, sp2 সংকরায়িত অরবিটাল নামেও ডাকতে পারো। কি নামে ডাকতে পারো, sp2 সংকরায়িত অরবিটাল নামেও কিন্তু ডাকতে পারো, তাই না? কেন, কারণ sp2 সংকরায়নের মাধ্যমে এই অরবিটাল গুলো উৎপন্ন হয়েছে। তাহলে সংকরায়ন কি এই জায়গায় শেষ না? এখন এই যে সংকরায়িত অরবিটাল গুলা, সংকরায়ন শেষ, এবার আমরা কি বোরন ট্রাইফ্লোরাইড যৌগ কিভাবে উৎপন্ন হয় সেটা ব্যাখ্যা করব। এখন দেখো এই তিনটে সংকরায়িত অরবিটাল আসলে কার, বোরনের। তাহলে বোরনে তারা কি করবে, এমন ভাবে অবস্থান করবে ত্রিমাত্রিক জায়গায় যাতে কি তারা সর্বোচ্চ দূরে দূরে থাকে। এখন এভাবে যদি দূরে দূরে রাখতে চাই, দেখা যায় যে ভাইয়া তিনটা আসলে এভাবে অবস্থান করছে। একটা যদি এভাবে অবস্থান করে, আরেকটা অবস্থান করবে এভাবে, আরেকটা অবস্থান করবে কি এভাবে, এবং প্রত্যেকটার মধ্যবর্তী কোণ কত হবে বলতো, 120 ডিগ্রি করে হবে, এবং প্রত্যেকে একই তলে অবস্থান করবে, ঠিক আছে? মধ্যবর্তী কোণ কত হবে, 120 ডিগ্রি করে। তো এভাবে কি করে, বোরনে তিনটা অরবিটাল অবস্থান করে। কেন এভাবে অবস্থান করে, যাতে তারা সর্বোচ্চ দূরে দূরে থাকতে পারে বা বিকর্ষণ বল সর্বনিম্ন হয়। তাহলে এভাবে অবস্থান করলো, ঠিক আছে? তাহলে বোরন রেডি, বোরন কি সংকরিত অরবিটাল নিয়ে রেডি, সে ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড যৌগ উৎপন্ন করবে। তাহলে বলো তো এই সংকরিত অরবিটাল গুলা কেন উৎপন্ন হয়ে বসে আছে, অধিক্রমণের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করবে। কার সাথে, ফ্লোরিনের সাথে। এখন বলো ফ্লোরিনের কোন অরবিটালটা অধিক্রমণ করতে আসবে, বলো। ফ্লোরিন লিখে ফেলছো না? তাহলে ফ্লোরিনের 2pz আসবে। তাহলে 2pz দেখতে কেমন, এই যে ডাম্বেল আকৃতি। তাহলে একটা ফ্লোরিন আসলো, আরেকটা ফ্লোরিন আসলো, আরেকটা কি বলতো ফ্লোরিন আসলো। এভাবে কি করলো, বোরন আর ফ্লোরিন কি করলো, তিনটা বন্ধন গঠন করে কি বোরন ট্রাইফ্লোরাইড যৌগ উৎপন্ন করে ফেললো, তাই না? বলো, এই যে বোরন ট্রাইফ্লোরাইড যৌগ উৎপন্ন করলো, এখানে ফ্লোরিন বোরন ফ্লোরিন, এই বন্ধন কোণটা কত, কত কত বলো, 360 ডিগ্রি। এই যে দেখো, ফ্লোরিন বোরন ফ্লোরিন, এই বন্ধন কোণটা 360 ডিগ্রি না? 120। হ্যাঁ, 120 ডিগ্রি। তাহলে sp2 সংকরায়নে বন্ধন কোণ কত উৎপন্ন হয় সাধারণত, এগুলাতে ভ্যারিয়েশন আছে, বাট সাধারণত কত উৎপন্ন হয়, 120 ডিগ্রি উৎপন্ন হয়। বলো তো যে যৌগটা উৎপন্ন হলো sp2 সংকরণের মাধ্যমে, এই যৌগটার আকৃতি কেমন, সমতলীয় ত্রিভুজ আকৃতি, ত্রিভুজের মতো না দেখতে যৌগটা, এই যৌগটা দেখতে ত্রিভুজের মতো না? জি ভাইয়া। তাহলে sp2 সংকরায়নের মাধ্যমে যে যৌগটা উৎপন্ন হয় সেটা দেখতে সমতলীয় ত্রিভুজ ত্রিভুজ আকৃতির হয়, ঠিক আছে? সমতলীয় ত্রিভুজ আকৃতির হয়। আচ্ছা, তাহলে চলো 3 নাম্বার পয়েন্ট, আরো একটা উদাহরণ দেখে দিই। তাহলে sp2 সংকরণের মাধ্যমে কিভাবে বোরন ট্রাইফ্লোরাইড উৎপন্ন হয় সেটা আমরা কি দেখে ফেললাম, শিখে ফেললাম। তাহলে চলো আমরা দেখে ফেলি sp3 সংকরণের একটা উদাহরণ, এবং এটার জন্য আমরা উদাহরণ হিসেবে নিব মিথেন। এটা এটা তো দেখাইছিলাম শুরুতে, তাই না? তাহলে বলো মিথেনে sp3 সংকরণ হয়,
বা sp3 সংকরণের মাধ্যমে মিথেন কিভাবে উৎপন্ন হয় এই জিনিসটা ব্যাখ্যা করবা। পারবা এটা তোমরা? তাহলে চলো করি। তাহলে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস করা লাগবে। কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 6, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2px 2py, তারপরে কে বলো তো, তারপরে হচ্ছে 2pz। তাহলে 2px এ কয়টা থাকবে? 2px এ থাকবে একটা, 2py এ থাকবে কয়টা? একটা। এখন বন্ধন গঠনের পূর্বে কার্বনকে উত্তেজিত করবা, উত্তেজিত করলে কি হবে? 2s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে? 2s থেকে একটা ইলেকট্রন কিন্তু 2pz এ চলে যাবে। তাহলে কি হইলো বলো তো ভাইয়া? 4টা অরবিটাল হইলো তোমার উপযোগী, সংকরায়ন উপযোগী বা বন্ধন গঠন উপযোগী। যেহেতু এটা sp3 সংকরায়ন বলেই দেওয়া আছে, তাহলে কি একটা s অরবিটাল আর 3টা p অরবিটালই কি করবে? সংকরায়নে অংশগ্রহণ করবে। তাহলে s অরবিটালটা দেখতে এরকম ছিল, px দেখতে ছিল এরকম, py দেখতে ছিল এরকম, আর pz দেখতে কিরকম ছিল? এরকম ছিল। এই 4টা অরবিটাল কি করবে? সংকরায়ন করবে। সংকরায়নের ফলে কি উৎপন্ন হবে বলো তো ভাইয়া? 4টা নতুন অরবিটাল উৎপন্ন হবে না? এই 4টা নতুন অরবিটাল উৎপন্ন হবে না? এগুলোর আকৃতি কি জি হবে? ভাইয়া। সবগুলোর আকৃতি কিন্তু সমান হবে। এই যে একটা নতুন অরবিটাল, এই যে আরেকটা নতুন অরবিটাল, এই হচ্ছে আরেকটা নতুন অরবিটাল, এই হচ্ছে কি বলতো ভাইয়া? আরেকটা নতুন অরবিটাল। তো এই যে ভাইয়া 4টা পুরাতন অরবিটাল থেকে সমশক্তি সম্পন্ন সমাকৃতির 4টা নতুন অরবিটাল উৎপন্ন হইলো, এই জিনিসটাকে আমরা কি নাম দিছিলাম? সংকরায়ন নাম দিছিলাম। ঠিক আছে, তাহলে সংকরণ এখানে শেষ, এখানেই সংকরায়ন শেষ। তো এটার নাম দাও ψ1 ψ2 ψ3 ψ4, ঠিক আছে নাম দাও। অথবা তুমি এটাকে অন্য নামেও রাখতে পারো, sp3 সংকরায়িত অরবিটাল নাম দিতে পারো, sp3 সংকরায়িত অরবিটাল নাম দিতে পারো, প্রত্যেকটাকে। ঠিক আছে, প্রত্যেকটাকে। আচ্ছা ঠিক আছে। তাহলে এরা কি, এরা প্রত্যেকেই কোথায় অবস্থিত? কার্বনে অবস্থিত। তাহলে তারা কি করবে? কার্বনে অবস্থান করবে। বলো তো কার্বনে কিভাবে অবস্থান করবে? এমন ভাবে অবস্থান করবে যাতে প্রত্যেকটা অরবিটালের মধ্যে বিকর্ষণ বল সর্বনিম্ন হয়। ঠিক আছে, এখন এই বিকর্ষণ বল সর্বনিম্ন করতে যে দেখা যায় যে ভাইয়া তারা কিভাবে অবস্থান করে। তোমরা চতুস্তলক চিনো? চতুস্তলক কি? এমন একটা ঘন বস্তু যেটার চারপাশে 4টা ত্রিভুজ আছে। যেমন এই স্ট্রাকচারটা বোঝা যায়, এই স্ট্রাকচারটা বোঝা যায়, এটা কিন্তু একটা চতুস্তলক। ঠিক আছে, এটা কি একটা চতুস্তলক। তো এটা কি বলতো? একটা চতুস্তলক। ঠিক আছে, এটা কি? একটা চতুস্তলক, যেটা চারপাশে কি থাকে? চারপাশে 4টা ত্রিভুজ থাকে। তো তো এই যে 4টা অরবিটাল উৎপন্ন হইলো, এই 4টা অরবিটাল তো কার্বনেই অবস্থান করবে। এমন ভাবে অবস্থান করবে যাতে কি থাকে? মাঝখানে কার্বন থাকে। ঠিক আছে, এই মাঝখানে কি থাকবে? কার্বন থাকে। আর চারপাশে চতুস্তলকের যে 4টা কোণা, এই কোণা বরাবর কি থাকবে? একটা সংকরায়িত অরবিটাল থাকবে, এই কোণা বরাবর আরেকটা সংকরায়িত অরবিটাল থাকবে, এই কোণা বরাবর কি থাকবে? আরেকটা সংকরায়িত অরবিটাল থাকবে, এবং দেখো এই কোণা বরাবর কি থাকবে? আরো একটা সংকরায়িত অরবিটাল থাকবে। এটা কিন্তু কি বলতো? এটা কিন্তু একটা 3D কি বস্তু, 3D চিত্র কিন্তু। তাহলে আলটিমেটলি তোমার কি হবে বলতো? একটা চতুস্তলকের 4 কর্নারে কি থাকবে? 4টা সংকরায়িত অরবিটাল থাকবে, এবং প্রত্যেকটার মধ্যবর্তী কোণ কত হবে বলতো? 109.5 ডিগ্রি প্রায়। কত হবে? 109 ডিগ্রি, 9.5 ডিগ্রি। আচ্ছা বলো তো 1 ডিগ্রি সমান কত মিনিট? 60। 60 মিনিট না? 1 ডিগ্রি যে কথা, 60 ডিগ্রি 60 মিনিট কি একই কথা না? এই 1 ডিগ্রি যে কথা, 60 মিনিট একই কথা না? তোমরা কি ডিগ্রি মিনিট এগুলোর রূপান্তর শিখছো না 9 10 হায়ার ম্যাথে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে বলো তো 0.5 ডিগ্রি সমান কত মিনিট? 28 মিনিট। 30 মিনিট। 0.5 ডিগ্রি মানে কত? 30 মিনিট। ঠিক আছে, এই কোণটার যদি তুমি এক্সাক্ট পরিমাপ করতে যাও, তাহলে এইটার মাপ হবে ভাইয়া 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি কত? 28 মিনিট। এখন দেখো তো 28 মিনিট আর 30 মিনিটের মধ্যে পার্থক্য কি খুব বেশি? বেশি না। এই জন্য এটাকে আমরা কি ধরি? 109.5 ডিগ্রি ধরি প্রায়। ঠিক আছে, বাট এটার অ্যাকচুয়াল মাপ কত? 109 ডিগ্রি 28। 109 ডিগ্রি কত? 28 মিনিট। তো কখনো যদি 109 ডিগ্রি 28 মিনিট থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, দুইটা সেম জিনিস। ঠিক আছে, তাহলে দেখো তো তোমার কি 4টা অরবিটাল কি একটা চতুস্তলকের চারপাশে হয়ে রেডি হয়ে আছে না? এখন তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে অধিক্রমণের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করবে। কার সাথে বলো তো ভাইয়া? হাইড্রোজেনের সাথে। 4টা হাইড্রোজেনের সাথে। বলো হাইড্রোজেনের কোন অরবিটালটা আসবে অধিক্রমণ করার জন্য? 1s1।
অবশ্যই 1s অরবিটাল থাকবে। তাহলে একটা 1s অরবিটাল আসবে এটার সাথে, আরেকটা 1s আসবে এটার সাথে, আরেকটা 1s আসবে এটার সাথে, আরেকটা 1s আসবে এটার সাথে। আলটিমেটলি কি বলতো, CH4 যে যৌগটা এটা উৎপন্ন করে ফেলবে। বলতো এই CH4 যৌগ যে উৎপন্ন করছে, এখানে HCH বন্ধন কোনটা কত? HCH মানে কি H, এটা হচ্ছে একটা H, মাঝখানে কার্বন, এখানে H, এই বন্ধন কোনটা কত প্রতি ক্ষেত্রে? 109.5 109.5 ডিগ্রি। এবং যৌগটার আকৃতি কেমন হয়েছে? চতুস্তলকীয়। এই যে দেখো এই আকৃতিটা কেমন, সুষম চতুষ্ফলকীয়। তাহলে আকৃতি হবে সুষম চতুষ্ফলকীয়। তাহলে sp3 সংকরায়িত যে যৌগগুলো আছে এগুলার আকৃতি সাধারণত সুষম চতুষ্ফলকীয় হয়, ওই মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব বিদ্যমান হয় ছাড়া। মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব যদি থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা, ঠিক আছে? ওইটা পরে দেখবো, পরের ক্লাসে দেখবো। তাহলে এটা কি সুষম চতুষ্ফলকীয়, সুষম চতুষ্ফলকীয়। এখানে 4টে অরবিটাল কি হাইড্রোজেন পরমাণুর সাথে সিগমা বন্ধন তৈরি করে না? অবশ্যই সিগমা বন্ধন গঠন করবে। সংকরায়িত অরবিটাল কি কখনো পাই বন্ধন গঠন করতে পারে? পারে না কিন্তু, ঠিক আছে? তাই সিগমা বন্ধনই গঠন করবে। চারটাই কি করবে, হাইড্রোজেন, চারটা ভিন্ন হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধনই গঠন করবে। তাহলে আমরা আরো উদাহরণ দেখবো। কি কি দেখবো? sp3d দেখবো। আজকে ব্রেক দিবেন না? দাঁড়াও আমি ইয়ে করতেছি, শেষ করে দিব একটু করে। sp3d3, তো sp3d এর জন্য আমরা কি উদাহরণটা দেখবো? PCl5 দেখবো। sp3d2 এর জন্য দেখবো SF6, sp3d3 এর জন্য দেখবো IF7। এছাড়াও আমরা আরো জিনিস দেখবো, CH3 এই যৌগটা সংকরণের মাধ্যমে কিভাবে গঠিত হয়, তারপরে CH2 ডাবল বন্ড CH2 এই যৌগটা সংকরণের মাধ্যমে কিভাবে গঠিত হয়, এবং CH ট্রিপল বন্ড CH এই যৌগটা কি সংকরণের মাধ্যমে কিভাবে গঠিত হয়। তো এই জিনিসগুলা কি করব আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো নেক্সট ক্লাসে যাওয়ার আগে এই ক্লাসে আমি লাস্ট একটা টপিক পড়াবো। দেখো ভাইয়া, তোমাকে যে উদাহরণগুলো দিলাম যে CH4 এটাতে সংকরণ দিয়ে যৌগ গঠন ব্যাখ্যা করো, সবগুলাতে আমি বলে দিছি না যে ভাইয়া এই CH4 এ আসলে sp3 সংকরায়ন ঘটে বা কোন একটাতে এই এই ধরনের সংকরায়ন ঘটে। তো সব সময় তোমাকে কি কি দেওয়া থাকবে না, বলে দেওয়া থাকবে না যে আসলে কোন পরমাণুতে কোন ধরনের সংকরায়ন। তো আমরা এখন ওইটাই শিখবো যে আসলে কোন একটা নির্দিষ্ট যৌগে কোন নির্দিষ্ট পরমাণুতে কোন ধরনের সংকরায়ন আছে। তাহলে লিখে ফেলো সংকরায়ন নির্ণয়। আর এগুলা কি করবো আমরা বুধবারের ক্লাসে শিখবো। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া sp3d2 আর d2sp3 এর ভিতরে কি পার্থক্য আছে? আমি বলছিলাম নাম হয় সিকোয়েন্স অনুসারে। sp3d2 মানে কি, শুরুতে হচ্ছে s অরবিটাল অংশগ্রহণ করতেছে, পরে p, তারপরে d। বা d2sp3 তে কি বলতো, শুরুতে d, তারপরে কি s, আর পরে কি p। তাহলে বুঝতেই পারতেছো এখানের s আর এখানের s কিন্তু একই শক্তি স্তরের s, ভিন্নতা আছে, অবশ্যই ভিন্নতা আছে, ঠিক আছে? সিকোয়েন্স আলাদা হইলে ইয়েও চেঞ্জ। ভাইয়া তাহলে পরের ক্লাসে এই দুইটার একটু উদাহরণ দিয়ে। আচ্ছা, এটার উদাহরণ পরের ক্লাসে দেখাবো না, এটার জন্য আমরা শিখবো জটিল যৌগের সংকরায়ন, ঠিক আছে? আমাদের একটা টপিকই আছে জটিল যৌগের সংকরায়ন। ওয়েট কর ভাইয়া, সবকিছু পড়াই সবকিছুই পড়াবো, সমস্যা নেই, এত অধৈর্য হইলে হবে না। তোমাদের কি এক ক্লাসে সব পড়াই ফেলছিল যখন তোমরা আগে পড়ছিলা? নিশ্চয়ই পড়ছো কোথাও না কোথাও অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা পড়বো, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন নির্ণয় করব সংকরায়ন, ঠিক আছে? কোন পরমাণুতে সংকরায়ন। যারা ভাইয়া নতুন আসতেছেন বা ক্লাসগুলো মিস করে গেছেন, অবশ্যই আগের ক্লাসগুলো করবেন। অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র পড়াইছি, যেগুলো না হইলে আসলে কেমিস্ট্রি মজা লাগা কখনোই পসিবল না, ঠিক আছে? আর যেগুলা পারলে কেমিস্ট্রি আপনার মনে হবে যে অনেক সহজ একটা সাবজেক্ট, সুন্দর জীবন, অনেক সুন্দর লাগবে জীবনটাকে, কেমিস্ট্রির জীবনটাকে মারাত্মক সুন্দর লাগবে যদি সবগুলা ভিডিও আপনি দেখেন শুরু থেকে। তাহলে কোন পরমাণুতে সংকরায়ন নির্ণয়। তাহলে এই সংকরায়ন নির্ণয় করার জন্য তোমার একটা যে কোনো ভ্যালু বের করা লাগবে, সেই ভ্যালুটাকে আমি এক্স দিয়ে প্রকাশ করলাম। এক্স হচ্ছে ভাই যে পরমাণুতে সংকরায়ন নির্ণয় করবা ওই পরমাণুতে সিগমা বন্ধনের সংখ্যা। কি বলতো, ওই পরমাণুতে কার সংখ্যা? সিগমা বন্ধনের সংখ্যা। তো সিগমা বন্ধন আমি নির্ণয় গত ক্লাসে দেখাইছিলাম না? কি বলছিলাম, সকল একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ক্ষেত্রে প্রথম বন্ধনটি হচ্ছে সিগমা বন্ধন, বাকিগুলা কি বন্ধন?
পাই বন্ধন। তাহলে সকল একক বন্ধনই সিগমা বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের ক্ষেত্রে প্রথমটা সিগমা বন্ধন, পরের গুলা কি পাই বন্ধন। কেন এমনটা হয় সেটাও কিন্তু আমি ব্যাখ্যা করে দেখাইছিলাম, ঠিক আছে। তাহলে এক্স এর মান বের করব, এটা আসলে কি ইন্ডিকেট করতেছে, যে পরমাণুতে সংকরায়ন নির্ণয় করব সেই পরমাণুতে সিগমা বন্ধনের সংখ্যা এবং কি বলতো ভাইয়া, সেই পরমাণুতে লোন পেয়ার ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা, এলপি এর সংখ্যা। মুক্তজোড় ইলেকট্রন বলতে এক জোড়া মুক্তজোড় মানে হচ্ছে এলপি ইজ ইকুয়াল টু 1। মনে করো নাইট্রোজেনে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, তার মানে এলপি এর মান কত নিবা, 1 নিবা, ঠিক আছে। তাহলে এক্স এর মান কি বলতো, এক্স এর মান হচ্ছে কোন একটা পরমাণুতে সিগমা বন্ধনের সংখ্যা যোগ কি বলতো লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা বা মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে, এই দুইটার যোগফল। এই দুইটা যোগফলের মান কি হবে, এক্স। এখন এক্স এর মানের উপর ডিপেন্ড করে ভাইয়া ওই পরমাণুতে সংকলনটা কোন রকম। তাহলে এক্স এর বিভিন্ন ধরনের মান হইতে পারে, এক্স ইজ ইকুয়াল টু 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে। আরেকটা কথা ভাইয়া, এই যে এই পদ্ধতিটা অবলম্বনের জন্য অবশ্যই তোমার যে যৌগটা মানে যে যৌগে আছে পরমাণুটা ওই যৌগটার গঠন জানা লাগবে, স্ট্রাকচার জানা লাগবে। স্ট্রাকচার ছাড়া তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে না। বাই চান্স যদি তোমার স্ট্রাকচার জানা না থাকে তাহলে তোমার আরো একটা সূত্র আছে, ওই সূত্রটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে। আপাতত একটা শিখি। সেকেন্ড যে প্রসেসটা যেখানে তুমি স্ট্রাকচার জানো না, একটু বড় সূত্র, বড় তো না ছোটই, ওই সূত্রটা আমরা কি করবো নেক্সট ক্লাসে শিখবো। আপাতত একটা পদ্ধতিতে শিখি। তাহলে এক্স এর মান যদি 2 হয় তাহলে সংকরণের প্রকৃতিটা হবে এসপি সংকরায়ন, ঠিক আছে। কোন ধরনের, এসপি। সংকরায়নের মানে এক্স এর মান যদি হয় 3 তাহলে সংকরায়ন হবে ওই পরমাণুতে sp2। যদি এক্স এর মান হয় 4 তাহলে ওই পরমাণুতে সংকরায়ন হবে sp3। যদি হয় 5 সংকরায়নটা হবে sp3d। যদি হয় 6 তাহলে সংকরায়নটা হবে sp3d2। যদি হয় 7 সংকরায়নটা হবে কি বলো ভাইয়া, sp3d3। বাট সমস্যা আছে ভাইয়া, জটিল আয়নের ক্ষেত্রে বা জটিল যৌগের ক্ষেত্রে এটা তুমি অ্যাপ্লাই করতে পারবা না, জটিল যৌগের সংকরায়ন আলাদাভাবে বের করা যায়। তো জটিল যৌগ বাদ দিয়ে মোটামুটি সব ধরনের যৌগেই কোন একটা নির্দিষ্ট পরমাণুর সংকরায়ন তুমি বের করতে পারবা, তাহলে জটিল যৌগে প্রযোজ্য না, ঠিক আছে। জটিল যৌগে প্রযোজ্য না। তাহলে কোন একটা পরমাণুতে সংকরায়ন আমরা কিভাবে বের করব, আমরা দেখবো ভাইয়া ওই পরমাণুটা কয়টা সিগমা বন্ধন গঠনে অংশগ্রহণ করছে এবং দেখবো ওই পরমাণুটাতে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। তো এই দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা এক্স এর ভ্যালু পাবো। এক্স এর ভ্যালু যদি হয় ভাইয়া 2 সংকরায়নটা হবে sp সংকরায়ন, এক্স এর ভ্যালু যদি হয় 3 সংকরায়নটা হবে sp2 সংকরায়ন, এক্স এর ভ্যালু যদি হয় 4 সংকরায়নটা কি হবে sp3 সংকরায়ন, এক্স এর ভ্যালু যদি হয় 5 তাহলে সংকরায়নটা হবে sp3d সংকরায়ন, যদি এক্স এর ভ্যালু হয় 6 তাহলে সংকরায়নটা হবে sp3d2 সংকরায়ন, যদি হয় 7 sp3d3 সংকরায়ন। তো যারা আগের ক্লাস করেন নাই অবশ্যই আগের ক্লাসটা করে ফেলবেন, দেখবেন আজকের ক্লাসটাও সহজ লাগতেছে, ঠিক আছে, যেহেতু আগের ক্লাসের সাথে রিলেটেড। সংকরণের প্রত্যেকটা ক্লাসের সাথে রিলেটেড। যদি তোমার বেসিক ভালো না থাকে একটা ক্লাস সম্পর্কে, তাহলে চলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখি। যেমন প্রথম যে কোশ্চেনটা, আর শোনো, সেকেন্ড যে সূত্র শিখবো ওই সূত্র দিয়ে সবগুলা পরমাণুর ক্ষেত্রে আমরা বের করতে পারবো না, বাট এটার জন্য বের করতে পারবো। তাহলে চলো আমরা উদাহরণ দেখে ফেলি। মনে করো প্রথমটা মিথেনে কার্বনের কি করব, মিথেনে কার্বনের সংকরায়ন নির্ণয় করব। এই জন্য আমাদের কি জানা লাগবে, মিথেনের স্ট্রাকচার। মিথেনে কি হয় বলো তো, একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, তাই না, একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। এখন বের করতে বলছে কোথায় সংকরায়ন বলো তো ভাইয়া, বের করতে বলছে কোথায়, কার্বনে সংকরায়ন। তাহলে আমরা প্রথমে কি বের করব, এক্স এর মান বের করব। এক্স এর মান বের করার জন্য আমরা দেখব কার্বন কয়টা সিগমা বন্ধনে অংশগ্রহণ করছে। এখন সিগমা বন্ধন তো আমরা গুনতে পারি, কিভাবে গুনতে পারি, সকল একক বন্ধন সিগমা বন্ধন। দেখো তো কার্বন কয়টা একক বন্ধন গঠন করছে, কয়টা করছে, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে কি 4টা। তাহলে সিগমা বন্ধন কয়টা হইলো, 4টা। কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে না, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে আমরা আরো অ্যাড করতাম। এবার দেখবো কার্বনে মুক্তজোড় ইলেকট্রন আছে কয় জোড়া। এখন মুক্তজোড় ইলেকট্রন কি ভাইয়া, যোজ্যতা স্তরের সেই ইলেকট্রন গুলা যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই। মুক্তজোড় ইলেকট্রন কি বলতো ভাইয়া, মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে পরমাণুর যোজ্যতা স্তরের সেই ইলেকট্রন গুলা যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই। এখন দেখো তো ভাইয়া কার্বনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন থাকে, কার্বনের প্রথম স্তরে থাকে 2টা ইলেকট্রন, দ্বিতীয় স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 1টা 2টা 3টা 4টা ইলেকট্রন, তাই না, 4টা ইলেকট্রন থাকে। এখন দেখো তো ভাইয়া এই কার্বন আর হাইড্রোজেন যে সমযোজী বন্ধন গঠন করছে প্রত্যেকটা বন্ধনে কয়টা ইলেকট্রন লাগে, 2টা করে ইলেকট্রন লাগে, তাই না,
দুইটা ইলেকট্রনের মধ্যে কার্বন কয়টা দিছে বলো তো ভাইয়া? কার্বন দিছে একটা, হাইড্রোজেন দিছে একটা। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি কার্বন যে ভাইয়া একক বন্ধন গুলা করছে, এই একক বন্ধনে কার্বন কয়টা করে ইলেকট্রন দিছে? একটা করে দিছে না? হ্যালো, একটা করে দিছে না? তোমরা কি আসো না, ঘুমাচ্ছ বলো তো? জি ভাইয়া। আসো? তাহলে একটা জি করে ভাইয়া। কিন্তু দিছে। তাহলে এরকম চারটা বন্ধন গঠন করতে যে কার্বন তার যোজ্যতা স্তরের কয়টা ইলেকট্রন দিয়ে দিছে? চারটে। চারটা দিয়ে দিছে না? তাহলে বলো চারটে। যোজ্যতা স্তরে কি আর কোনো বন্ধন গঠন ছাড়া ইলেকট্রন অবশিষ্ট আছে? নাই। আছে? জি না। নাই। তাহলে CH4 এ কার্বনের জন্য এলপি এর মান কত হবে? 0। 0 হবে, কারণ মুক্তজোড়ী ইলেকট্রন নাই, এক জোড়াও নাই। তাহলে কত হবে? সমান 4 আর 0 যোগ করলে কত হবে বলো তো? 4। 4 এর জন্য সংকরণ কোন ধরনের হবে? sp। বের করতে পারছি সবাই? জি। বের করতে পারছি? তাহলে যে কোনো জি। পরমাণুতে আমরা সংকরণ বের করতে পারবো। তাহলে চলো প্র্যাকটিস করে ফেলি। এটা যদি পারি বাকিগুলো বের করব। কিভাবে বের করব? লোন পেয়ার আর কি সিগমা বন্ড যোগ করব, যোগ করে যে সংখ্যাটা হবে সংখ্যা অনুসারে কি সংকরণটা নির্ধারণ করব। আচ্ছা তাহলে জি চলো। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কিছু বলছো ভুলে গেছি, শুনিনি। আচ্ছা যাই হোক, তারপরে লিখে ফেলো নাইট্রোজেনের সংকরণ। তো নাইট্রোজেন একটা অণু, এখানে নাইট্রোজেনের কোন ধরনের সংকরণ এটা বের করবা। POCl3। এখানে ফসফরাসে কোন ধরনের সংকরায়ন এটা বের করবা। সালফার ডাইঅক্সাইড, এখানে সালফারে কোন ধরনের সংকরায়ন? সালফার ডাইঅক্সাইড না, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা সালফার ডাইঅক্সাইড লিখো। এখানে সালফারে কোন ধরনের সংকরায়ন এটা বের করবা। কার্বন ডাইঅক্সাইড তো দিয়ে দিছি, আচ্ছা দিব না। কার্বন ডাইঅক্সাইডটা তোমরা বের করবা। পানিতে অক্সিজেনে কোন ধরনের সংকরায়ন এটা বের করবা। অ্যামোনিয়াতে নাইট্রোজেনে কোন ধরনের সংকরায়ন এটা বের করবা। তারপরে বের করবা কি বলতো? তারপরে বের করবা আর কি বের করবা বলো? সালফেট আয়নে সালফারে কোন ধরনের সংকরায়ন এটা বের করবা। তারপরে গ্রাফাইটে কার্বনে কোন ধরনের সংকরায়ন এটা বের করবা। প্রচুর প্র্যাকটিস হবে, ঠিক আছে? তারপরে হিরোকে কার্বনে কোন ধরনের সংকরায়ন এটা বের করবা। তাহলে এই উদাহরণগুলো চলো আমরা সলভ করে ফেলি। তো প্রথম কাজ হচ্ছে নাইট্রোজেন অণুতে নাইট্রোজেন পরমাণুতে কোন ধরনের সংকরণ। তো আমাদের স্ট্রাকচার জানা লাগবে, নাইট্রোজেন অণু কিভাবে গঠিত হয়। তো আমরা জানি নাইট্রোজেন অণু গঠিত হয় নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধনের মাধ্যমে। তো আমরা কি করব? নাইট্রোজেন পরমাণুতে সংকরণ বের করব। এখন এই জন্য কি আমরা একটা নাইট্রোজেন পরমাণু ফিক্স করে নিব যে ভাই এই পরমাণুতে সংকরণটা কোন ধরনের। ঠিক আছে, আলটিমেটলি দুইটা পরমাণুতে সেম টাইপেরই হবে, কারণ একই ধরনের দেখতে, তাই না? তাহলে এই নাইট্রোজেনের সংকরণ কোন ধরনের এটা বের করব। তাহলে আমাদের প্রথম কাজ কি? সিগমা বন্ধন বের করা। বলো তো ভাইয়া নাইট্রোজেন কয়টা সিগমা বন্ধন গঠন করছে? এই নাইট্রোজেন পরমাণুটা সিগমা বন্ধন কিভাবে হিসাব করি? সকল একক একটা বন্ধন, ভাইয়া। হ্যাঁ, সকল একক বন্ধন সিগমা বন্ধন, দ্বিবন্ধন ত্রিবন্ধনের ক্ষেত্রে প্রথমটা সিগমা বন্ধন, বাকিগুলা পাই বন্ধন। নাইট্রোজেন কি কোনো একক বন্ধন গঠন করছে? করে নাই, করছে একটা ত্রিবন্ধন। তাহলে ত্রিবন্ধনের ক্ষেত্রে প্রথমটা কি হবে? সিগমা, বাকি দুইটা কি হবে বলো তো? পাই। তাহলে সিগমা বন্ধন কয়টা? একটা। পরে দেখবো এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন কয়টা, এলপি এর মান কত। ঠিক আছে, এখন নাইট্রোজেনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন বলো তো ভাইয়া? নাইট্রোজেন 7, এটা যোজ্যতা 5টা। স্তরে ইলেকট্রন কয়টা? 5টা। এটা বুঝো, 1s2 2s2 2p3। তার মানে যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা? 5টা, তাই না? এখন দেখো তো এই নাইট্রোজেন কয়টা বন্ধনে অংশগ্রহণ করছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এই নাইট্রোজেন কয়টা ইলেকট্রন দিয়ে দিছে বন্ধন গঠন করতে? যে তিনটা বন্ধনে এই নাইট্রোজেনটা কয়টা ইলেকট্রন দিছে বলো? তিনটা দিছে। তাইলে অবশিষ্ট আছে কয়টা? দুইটা। দুইটা। এক দুইটা। জোড়া। হ্যাঁ, দুইটা কি বন্ধন গঠনে অংশগ্রহণ করছে? করে নাই। তাহলে এরা কি মুক্তজোড়ী ইলেকট্রন। তাহলে মুক্তজোড়ী ইলেকট্রন কয় জোড়া আছে? এক জোড়া। এই জন্য এলপি এর মান কত হবে? 1। 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে 2 এর জন্য সংকরণ কোন ধরনের? sp2 এই কি 2 এর জন্য কি সংকরণ? sp এসপি সংকরণ। ভেরি গুড। সোজা না? সোজা। এবার বলো POCl3 তে ফসফরাসে কোন ধরনের সংকরণ? ফসফরাস ডাবল বন্ড ClCl। যারা স্ট্রাকচার আগাইতে পারবে না তাদের জন্য আরো একটা পদ্ধতি আছে, সমস্যা নেই, ওইটাও শিখবো। তাহলে এখানে ফসফরাসে কোন ধরনের সংকরণ বের করে ফেলো তো। কি হবে? sp3। আচ্ছা sp3 হবে। দেখো প্রথমে আমরা কি করব? সিগমা বন্ধন গুনবো। তাহলে এই ফসফরাসে বের করতে বলছে, তাই না? ফসফরাসে সিগমা বন্ধন মানে কি?
সকল একক বন্ধন সিগমা বন্ধন। একক বন্ধন আছে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, টোটাল কয়টা? তিনটা। তাহলে সিগমা বন্ধন তিনটা পাইলাম। এখানে কি শেষ না, দেখো একটা দ্বিবন্ধনও আছে। দ্বিবন্ধনের ক্ষেত্রে প্রথমটা কি সিগমা, পরেরটা হচ্ছে পাই। তাহলে এই দ্বিবন্ধন থেকে কি আসবে? একটা সিগমা আসবে। তাহলে সিগমা বন্ধন কয়টা পাইলাম? চারটা পাইলাম। এবার দেখবো লোন পেয়ার ইলেকট্রন। বলো ফসফরাসের যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে কয়টা? পাঁচটা। ফসফরাস 15, যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে পাঁচটা। এখন পাঁচটা বন্ধন গঠন করছে সেখানে টোটাল, তো টোটাল পাঁচটা বন্ধনে ওই পাঁচটা ইলেকট্রন কিন্তু কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। তাহলে তোমার মুক্ত জোড় ইলেকট্রন কয়টা থাকবে? 0 থাকবে। তাহলে 4 আর 0 যোগ করলে কত হয়? 4। 4 এর জন্য কোন ধরনের সংকরায়ন? sp3 সংকরায়ন। sp3 sp3 মুক্ত জোড় ইলেকট্রনটা গণনা করতে পারবা। এটার জন্য যোজ্য স্তরে কয়টা ইলেকট্রন আছে আর সে কয়টা বন্ধন গঠন করছে এটা একটু ব্যাখ্যা করা দরকার। আচ্ছা, তাহলে এগুলা মুছে ফেলি। sp পেয়ে গেলাম, sp। এবার বলো সালফার ডাইঅক্সাইডে সালফারে কোন ধরনের সংকরায়ন? সালফার ডাইঅক্সাইডে সালফার, বলো সালফার ডাইঅক্সাইডে সালফারে কোন ধরনের সংকরায়ন আছে? sp2 ভাইয়া। sp2, ভেরি গুড। দেখো এটা যদি আঁকাই, এটার গঠন হবে এরকম, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। তো আমাদের সিগমা বন্ধন গণনা লাগবে। দেখো ভাইয়া এখানে প্রত্যেকটা দ্বিবন্ধন আছে, আর দ্বিবন্ধনের প্রথমটা সিগমা, পরেরটা কি? পাই। তাহলে এখানে একটা সিগমা আসবে, এখানে একটা সিগমা আসবে। সিগমা কয়টা? দুইটা। এরপরে আমরা মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। তাহলে এলপি, এলপি এর মান কত হয় এটা গোনার জন্য? দেখো ভাইয়া সালফার, সালফারের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখবো যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? সর্ববহিঃস্থ শক্তি স্তরে 6টা আছে। 6টার মধ্যে 4টা কি হয়ে গেছে? বন্ধন গঠনে অংশ, 4টা কি? 4টা বন্ধনে খরচ হয়ে গেছে। তাহলে বাকি থাকবে কয়টা ইলেকট্রন? 2টা। 2টা মানে কি বলতো ভাই? এক জোড়া। তাহলে এলপির মান হবে 1। 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তাহলে 3 এর জন্য সংকরায়ন কোন ধরনের? sp2। তাহলে এটাতে হবে সংকরায়ন sp2। তাহলে সংকরায়ন আমরা কিভাবে বের করতে পারি? সিগমা বন্ধন যোগ কি বলতো? মুক্ত জোড় ইলেকট্রন। আচ্ছা, তো পানিতে অক্সিজেনে কোন ধরনের সংকরায়ন এটা বের করো। পানিতে অক্সিজেনে কোন ধরনের সংকরায়ন? বলো। sp3 sp3 কিভাবে? পানির যদি স্ট্রাকচার দেখি, এই যে এরকম, ঠিক আছে। তাহলে সিগমা বন্ধনের সংখ্যা কয়টা? নিঃসন্দেহে 2টা, কারণ সকল একক বন্ধন সিগমা বন্ধন। দেখতে হবে মুক্ত জোড় ইলেকট্রন। এখন অক্সিজেনটা বের করতে বলছে, তাই না? আচ্ছা, তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে অক্সিজেনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা। কয়টা? 4টা। চারটা 4টা। এখন অক্সিজেন 2টা বন্ধন গঠন করছে, তাহলে এখানে একটা ইউজ হবে, এখানে একটা ইউজ হবে, বাকি থাকবে কয়টা? 4টা। 4টা মানে কত জোড়া? 2 জোড়া। তাহলে এলপি এর মান কত হবে? 2 জোড়া। 2 আর 2 যোগ করলে কত হবে? 4। 4 এর জন্য কোন ধরনের সংকরায়ন? sp3 সংকরায়ন। অ্যামোনিয়াতে নাইট্রোজেন বের করো। অ্যামোনিয়াতে নাইট্রোজেন sp3 sp3, ভেরি গুড। কি হবে? এই যে 3টা হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে সিগমা বন্ধন কয়টা? নাইট্রোজেনের বের করবে তো, নাইট্রোজেন কয়টা সিগমা বন্ধনে অংশগ্রহণ করছে? এই যে 1টা 2টা 3টা, তাহলে সিগমা বন্ধন 3টা। তাহলে লোন পেয়ার ইলেকট্রন, এটার জন্য জানা লাগবে নাইট্রোজেনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? নাইট্রোজেন 7, এর যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 3টা কয়টা যোজ্যতা স্তরে? 3টা 5টা। থাকবে 5টা ভাইয়া। 3টা যোজ্যতা স্তর মানে, থাকবে। হ্যাঁ, যোজ্যতা স্তর মানে কি? সর্ববহিঃস্থ শক্তি স্তর। তো সর্ববহিঃস্থ শক্তি স্তর হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর। 2 নাম্বার শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে। এখন দেখো তো 5টা ইলেকট্রনের মধ্যে বন্ধন গঠন করছে কয়টা? 3টা। 3টাতে 3টা দিয়ে দিবে, বাকি থাকবে কয়টা? 2টা। এই যে 2টাকে কি বলবো? এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে এলপি এর মান কত? 1। তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে? 4। 4 এর জন্য কি? sp3। 4 এর জন্য হবে sp3। সুন্দর না? সুন্দর। এবার সালফেটে সালফার, এটা করে ফেলো। সালফেটে সালফার, এটা স্ট্রাকচার খুবই কমন, বারবার ইউজ করতে দেখা যায় তোমাদের বিভিন্ন জায়গায়। আচ্ছা, এই সালফারে কোন ধরনের সংকরণ এটা তোমরা বের করো। sp3 sp3, জি ভাইয়া। আচ্ছা, তাহলে সিগমা বন্ধন গুণা লাগবে। সকল একক বন্ধন সিগমা বন্ধন, একক বন্ধন আছে 1টা 2টা, তাহলে সিগমা বন্ধন 2টা। কিন্তু না, দেখো দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ক্ষেত্রে প্রথমটা সিগমা, পরের গুলা পাই।
দ্বিবন্ধন আছে এখানে একটা, তাহলে এখান থেকে আরেকটা সিগমা যাবে, এই যে এখান থেকে কি যাবে, আরো একটা সিগমা যাবে, তাহলে সিগমা Right. বন্ধন টোটাল কয়টা? 4টা। এবার আমরা দেখবো কি মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে, সালফারের যেহেতু বের করতেছি, সালফারে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে, তাহলে বলো তো সালফারের 16, তার যোজ্যতা স্তর বা সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা। এখন 6টা, সে বন্ধন গঠন করছে কয়টা? 6টা। তাহলে 6টা বন্ধনে 6টা ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে আর থাকবে না। তাহলে 4 আর 0 যোগ করলে হয় 4। 4 এর জন্য কোন ধরনের সংকরায়ন? sp3 সংকরায়ন। বলো SF6 এ কোন ধরনের সংকরায়ন? SF6 এ সালফারে, ঠিক আছে, SF6 এ সালফার, sp3d sp3 sp3d2 d2 sp3d2। আচ্ছা, তাহলে দেখি সালফারের সাথে 6টা ফ্লোরিন যুক্ত আছে। আমরা প্রথমে গুনবো সিগমা বন্ড। সিগমা বন্ড কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। একই রকম দেখতে। এরপরে দেখবো লোন পেয়ার ইলেকট্রন। তো সালফারে কয়টা লোন পেয়ার ইলেকট্রন আছে? একদমই নেই, কারণ সালফারের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা। বন্ধন গঠন করছে কয়টা? 6টা। তার মানে 6টা ইলেকট্রন ইউজ হয়ে গেছে, শেয়ার করে ফেলছে, তাহলে অবশিষ্ট আছে কয়টা? 0টা। তাহলে 6 আর 0 যোগ করলে 6। 6 এর জন্য সংকরণ কোন ধরনের হয়? sp3d2, ঠিক আছে, sp3d2। আর এটা কি ছিল? sp3 ছিল। এবার বলো গ্রাফাইটে কার্বনে কোন ধরনের সংকরায়ন? বলো গ্রাফাইটে কার্বনে কোন ধরনের সংকরায়ন? sp2 গ্রাফাইটে কার্বনে sp2। আচ্ছা, গ্রাফাইট কি আগে এটা বলো। গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা রূপভেদ, তাই তো? গ্রাফাইট কি? কার্বনের একটা রূপভেদ, যেখানে প্রত্যেকটা কার্বন আশেপাশের কয়টা কার্বনের সাথে যুক্ত থাকে বলো তো? 3টা কার্বনের সাথে। মনে করো এটা হচ্ছে একটা কার্বন, সে কি করবে? আরো 3টা কার্বনের সাথে যুক্ত থাকবে এরকম। তো পাশের কার্বনটা কি করবে? এরকম আরো 3টা কার্বনের সাথে যুক্ত থাকবে, তাই না? এই কার্বনটা কি করবে? আরো পাশের 3টা কার্বনের সাথে যুক্ত থাকবে। এই স্ট্রাকচারটা দেখছো না? এই দেখছো না স্ট্রাকচারটা? সবাই দেখছো না? গ্রাফাইট কেন বিদ্যুৎ পরিবাহী? সবাই পড়ছো। তো স্ট্রাকচারটা কি লিখছিলা? এরকম আঁকাইছিল স্ট্রাকচার। এই যে এটা হচ্ছে গ্রাফাইটে সংকেত। এই তোমাদের রবিন ভাইয়া পাউডার পাউরুটি। আচ্ছা দেখো, তাহলে এখানে কি বলতো, প্রত্যেকটা কর্নার কাকে ইন্ডিকেট করে? একটা করে কার্বনকে ইন্ডিকেট করে, এবং এই কার্বনে কোন ধরনের সংকরায়ন সেটা আমরা বের করব। তো সংকরায়ন বের করার জন্য আমরা কি করব? এটা হচ্ছে একটা কার্বন, এই কার্বন কয়টা সিগমা বন্ধন গঠন করে এবং এই কার্বনে কয় জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে সেটা আমরা বের করব। বলো তো এই কার্বনটা কয়টা সিগমা বন্ধন গঠন করতেছে? এই যে দেখো, সকল একক বন্ধন সিগমা 3টা। বন্ধন, সকল একক বন্ধন সিগমা বন্ধন। এই যে একটা একক বন্ধন, 2টা 3টা, তাহলে সিগমা বন্ধনের সংখ্যা কত? 3। বলো তো কার্বনে মুক্ত জোড় ইলেকট্রন আছে কয়টা? কার্বনে ইলেকট্রন আছে কয়টা বলো তো ভাইয়া? যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা? 1s2। ইলেকট্রন বাকি আছে একটা ভাইয়া, তাহলে তাহলে যোজ্যতা মুক্ত স্তরে জোড় ইলেকট্রন আছে 4টা, তাই না? যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে 4টা, তার মধ্যে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে কয়টা বলো তো ভাইয়া? 3টা বন্ধনের জন্য 3টা। তাহলে অবশিষ্ট থাকবে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। মনে করো তুমি রাস্তায় দিয়ে যাইতেছো, তোমাকে বললো কয়টা দম্পতি যায় তুমি হিসাব করো, ঠিক আছে? কি বললো? কয়টা দম্পতি যায় তুমি হিসাব করো। তো তুমি কাকে দম্পতি বলবা বলো তো ভাইয়া? যখন একটা ছেলে, মানে একটা হাজবেন্ড একটা ওয়াইফের সাথে হাঁটবে, তখন তাকে তুমি একটা দম্পতি বলবা না? বলবা না? বলবা যে ভাইয়া এই দুইজন মিলে কি একটি দম্পতি, তাই না? বলো তো ভাইয়া, একটি দম্পতি বলবা। এখন মনে করো এই ছেলেটা হচ্ছে আমাদের রাফি, ঠিক আছে, এবং এই মেয়েটা হচ্ছে রাফির বউ। তো মনে করো রাস্তা দিয়ে শুধুমাত্র রাফি হেঁটে যাচ্ছে, তুমি কি বলবা বলো তো ভাইয়া? এখানে কয়টা দম্পতি যাচ্ছে, হেঁটে যাচ্ছে? হ্যাঁ, অর্ধেক দম্পতি, অর্ধেক দম্পতি, এই অর্ধেক দম্পতি না ভাইয়া, এখানে কোনো দম্পতি হেঁটে যাচ্ছে না, ঠিক আছে, এখানে শূন্য দম্পতি হেঁটে যাচ্ছে। একইভাবে একইভাবে মুক্ত জোড় ইলেকট্রন হওয়ার জন্য তোমার কয়টা ইলেকট্রন লাগবে বলো তো ভাইয়া? মুক্ত জোড় ইলেকট্রন হওয়ার জন্য 2টা মিলে কি হবে? একটা মুক্ত জোড় ইলেকট্রন বা একটা এলপি হবে। একটা হইলে কি একটা বলতে পারবা? বলতে পারবে না। কত বলবা? 0। তাহলে একইভাবে এখানে যদি 3টা মুক্ত ইলেকট্রন থাকতো, মুক্ত জোড় ইলেকট্রন কয়টা বলতো? এলপি এর মান কত হইতো? 1 হইতো কিন্তু, ঠিক আছে? আরেকটা ইলেকট্রন জাহান্নামে যায়। এই সিঙ্গেল পাবলিকদের জন্য আসলে আমাদের কোনো দয়া মায়া নেই, তাদের কেমিস্ট্রিতে কোনো স্থান নেই, ঠিক আছে?
কেমিস্ট্রি তাদের দিকে খেয়াল রাখার কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না। তাহলে বলো এলপি কত? 0। একটা ইলেকট্রন হইলে এলপি এর মান কত? 0, এক জোড়া হয় নাই। তাহলে 3 আর 0 যোগ করলে কত হয়? 3 হয়। 3 এর জন্য সংকরায়ন কোন ধরনের? কোন ধরনের? sp2 pero sp2 সংকরায়ন। বলো এবার হিরোকে কার্বনে কোন ধরনের সংকরায়ন? হিরো কি কার্বনের একটা রূপভেদ, যেখানে একটা কার্বন কি আশেপাশে 4টা কার্বনের সাথে যুক্ত থাকে, তাই না? আশেপাশে 4টা কার্বনের সাথে যুক্ত থাকে। তো এইভাবে আমরা কি করতে পারি? তাহলে সংকরায়নটা হবে sp3, তোমরা এটা দেখবা। তো তোমরা কি করবা? বাসায় আরো অনেকগুলা প্র্যাকটিস করবা। তো এটা হচ্ছে একটা সিস্টেম। পরের ক্লাসে আমরা আরো একটা সিস্টেম শিখবো। পাশাপাশি কি শিখবো বলো তো ভাইয়া? পাশাপাশি আরো কিছু জিনিস শিখবো। কি কি শিখবো এখানে লিখে দিয়েছি, দেখো।